আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সার্টিফিকেট লেভেলের অ্যাসুরেন্স কোর্সটার প্রিপারেশন প্যাটার্ন নিয়ে, কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন, এক্সামকে কীভাবে অ্যাপ্রোচ করবেন সেটা নিয়ে একটু কথা বলবো। অ্যাসুরেন্সও এমন একটি কোর্স যেটি আপনি যদি ভালোভাবে পড়ালেখা করেন এটি একবারে আপনার ক্লিয়ার করা সম্ভব। আচ্ছা, আমার চ্যানেলে সিএর যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলের সিএ ভিডিওস নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে ক্লিক করবেন এবং সেখানে গিয়ে ভিডিওগুলো আপনি আগে যে ভিডিওগুলো আমি দিছি ওগুলো আপনি একটু দেখে নেবেন। তো আসলে আমরা অ্যাসুরেন্স নিয়ে একটু কথা বলি। অ্যাসুরেন্স হচ্ছে একটা থিওরিটিক্যাল কোর্স অবশ্যই। তো যে কোনো থিওরিটিক্যাল কোর্সে স্পেশালি সিএতে দুটা জিনিস প্রয়োজন। এখানে বুঝতেও হবে, মানে কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতেও হবে, এরপর হচ্ছে আপনার মুখস্থ করার অ্যাবিলিটিও লাগবে। কারণ আমি বুঝে পরীক্ষা হলে গেলাম কিন্তু আমার কাছে পয়েন্টগুলো মনে নাই, তাহলে আমি লিখতে পারবো না। বুঝতে হবে, মুখস্থ করার অ্যাবিলিটি লাগবে, এরপর হচ্ছে বুঝলেন মুখস্থ করলেন সেই জিনিসগুলো খাতায় ডেলিভারি করার মতো অ্যাবিলিটি লাগবে, মানে রাইটিং স্কিলটাও প্রয়োজন। কারণ আপনি যা মুখস্থ করছেন সবগুলো হুবহু আপনার মনে রাখা সম্ভব নয়, সেগুলো নিজের ল্যাঙ্গুয়েজে কীভাবে গোছায় লিখতে হবে সেটা আপনার জানতে হবে। যদি আপনার মানে বইয়ের ল্যাঙ্গুয়েজটা হুবহু মনে না থাকে, এটা খুবই স্বাভাবিক যে বইয়ের ল্যাঙ্গুয়েজ আপনার হুবহু মনে থাকবে না, সেটাকে আপনার নিজের ল্যাঙ্গুয়েজে গুছায় খাতা লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে পয়েন্ট আলোচনা করি। প্রথমে আমি অ্যাসুরেন্সের যারা সময় আছে যাদের কাছে, ওরা কীভাবে প্রিপারেশন নেবেন সেটা নিয়ে কথা বলবো। এরপর লাস্টে গিয়ে আমি কথা বলবো যাদের সময়টা একটু শর্ট, ওরা কীভাবে এটাকে অ্যাপ্রোচ করবেন সেটা নিয়ে লাস্টে গিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, অ্যাসুরেন্সটা অ্যাপ্রোচ করতে হলে আপনাকে আপনার পুরো বইটা প্রথমে রিডিং করে সামারি করে ফেলতে হবে। অ্যাসুরেন্সের যে ম্যানুয়ালটা আছে সার্টিফিকেট লেভেলের, সেটা আপনাকে একটা সামারি করে ফেলতে হবে। আমি কিন্তু মুখস্থ করার কথা বলতেছি না, আমি বলতেছি এটাকে আপনাকে রিডিং পড়ে সামারি করতে হবে। তো সামারি কিভাবে করে সেটা আমি ভিডিও লাস্টে গিয়ে বলবো। প্রথমে আমি পুরো কোর্স প্ল্যানটা আলোচনা করি, এরপর হচ্ছে যে লাস্টে গিয়ে আমি বলবো যে কীভাবে সামারি করে। আচ্ছা, তো পুরো বইটা সামারি করার পরে মুখস্থ কিন্তু করা লাগবে না, শুধুমাত্র সামারি করবেন। পুরো বইটা সামারি করার পরে আপনি চলে যাবেন ইয়ার কোশ্চেনে। যেহেতু আপনার এতক্ষণে পুরো বইটা সামারি করা হয়ে গেছে, ইয়ার কোশ্চেনে গেলে ওগুলো আপনার কাছে পরিচিত মনে হবে। ইয়ার কোশ্চেনগুলো আপনি বুঝে মুখস্থ করবেন। কারণ আমি শুধু বুঝলাম কিন্তু কিছুই মুখস্থ করলাম না, তখন পরীক্ষা হলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো পুরো বইটা সামারি করার পরে ইয়ার কোশ্চেনে গিয়ে আপনি লাস্ট 12টা বা 14টা সেশনের ইয়ার কোশ্চেন আপনি বুঝে মুখস্থ করবেন। এই দুটোই আপনার মোটামুটি কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করতে পারলে মোটামুটি প্রিপারেশনটা হয়ে যাবে। আচ্ছা, তো এই দুটো অনেকেই কমপ্লিট করে পরীক্ষা হলে যান, কিন্তু তাও দেখা যায় যে অ্যাসুরেন্সের পাশ আসতেছে না। সেটার কারণটা কি? সেটার কিছু কারণ আমি একটু আইডেন্টিফাই করছি, সেগুলো একটু বলি। প্রথম হচ্ছে যে আপনার অ্যাসুরেন্সে বা যে কোনো থিওরিটিক্যাল কোর্সে বা সিএতে যে কোনো কোর্সে পাস করতে হলে আপনার রিডিং অ্যাবিলিটি, ইংলিশ রিডিং স্কিল, আমরা যখন IELTS দিই তখন ওখানে কিন্তু অনেকগুলো স্কিল থাকে। এর মধ্যে একটা হচ্ছে রিডিং স্কিল। তো রিডিং স্কিলটা খুব ভালো থাকতে হবে, কারণ আপনার কোয়েশ্চেনটা কিন্তু হুবহু হাউ টাইপের কোয়েশ্চেন কিন্তু আপনার সিএতে আসে না। মানে হোয়াট ইজ এটা লিখো, যেটা আমরা আমাদের গ্র্যাজুয়েশনে বা আগে করে আসছি, ওগুলো কিন্তু সিএতে এই ধরনের কোয়েশ্চেন আসে না। সিএতে আপনার কেস টাইপের কোয়েশ্চেন আসে। তো কোয়েশ্চেনটা পড়ে আপনার কোয়েশ্চেনটার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। ওই রিকোয়ারমেন্টটা বোঝার পরেই আপনার পক্ষে আনসার করা পসিবল হবে, এবং তখন পরীক্ষা হলে টাইমের প্রেশারটাও থাকবে। টাইমের প্রেশার হ্যান্ডেল করে কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে আপনাকে। তাহলে এখানে রিডিং স্কিলটা আপনার ডেভেলপ করতে হবে, ইংলিশ বুঝার অ্যাবিলিটি পড়ে। এরপর হচ্ছে রাইটিং অ্যাবিলিটি। সেটা কেন? সেটা আমি প্রথমে বলছি যে আমি হুবহু কিন্তু বইয়ের মতো লিখতে পারবো না। যেহেতু আমি হুবহু বইয়ের মতো লেখা সম্ভব না, কারণ আমার পক্ষে সব কিছু তো তোতা পাখির মতো মুখস্থ করে রাখা সম্ভব না। তাহলে জিনিসটা যখন আমি বুঝে পরীক্ষা হলে যাব, পয়েন্টগুলো আমার মুখস্থ রাখতে হবে, বাট ভিতরে যে লেখাগুলো আছে ওগুলো আমার হুবহু মনে থাকবে না। তখন আমার নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে পারতে হবে। নিজের ল্যাঙ্গুয়েজ মানে কীরকম? আপনাকে খুব হাই লেভেলের ইংলিশ লেখার এখানে কোনো দরকার নেই, কিন্তু আপনি যেটাই লিখবেন
প্লেন যাচ্ছে, প্লেনটা চলে যায়। আপনার খুব হাই লেভেলের ইংলিশ লেখার এখানে কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি যেটা লিখবেন সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, সেন্টেন্স মেকিংটা সুন্দর হইতে হবে, মানে প্রপার হইতে হবে। এই দুটো ঠিক রেখে আপনি নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন। হুবহুর মতো লেখার দরকার নেই। আমরা পাস করে আসছি, আমরা এভাবেই পাস করছি। এরপর হচ্ছে টু দ্য পয়েন্ট লিখতে হবে। মানে আমরা যেরকম অনার্সে দেখা গেছে আমরা থিওরিটিক্যাল কোর্সে অনেক কিছু লিখছি, ওরকম মানে আমি সহজ বাংলায় বলি ব্যাখ্যা কথা লেখা যাবে না পরীক্ষা হলে খাতায়। টু দ্য পয়েন্ট আনসার করতে হবে, ফুল আনসার অথবা 90 অ্যাপ অ্যাটলিস্ট করতে হবে। কিন্তু আমি এটা প্রত্যেকটা কোর্সেই বলতেছি যে সিএতে আপনি যদি 90 অ্যাপ আনসার করেন বা ফুল আনসার করতে পারেন, এটা আপনাকে পাশের দিকে অনেক অ্যাডভান্স করে দিবে, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে পরীক্ষায় ইউজ করার জন্য কিছু আইএসএ মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ অডিটিং আপনারা এখন থেকে সামারি করে রাখবেন। সকল আইএসএ তো আমার পক্ষে মনে রাখা পসিবল না, কিন্তু কিছু কমন আইএসএ, যেমন অডিট রিপোর্টের আইএসএটা কত, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনের আইএসএটা কত, ম্যাটেরিয়ালিটির আইএসএটা কত, এরকম কিছু কমন আইএসএ যদি আমি এখন আমার ল্যাপটপে একটু সাজিয়ে রাখি, পরীক্ষার আগের দিন দেখে গেলাম, ওগুলো কিন্তু পরীক্ষা হলে আমার মাথায় থাকবে। তখন দেখা গেছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনের একটা প্রশ্ন আসলো, আমি আনসারটা দিলাম, ওখানে আইএসএটা ইউজ করে দিলাম, কারণ আমি যেটাই আনসার দিই ওইটা তো আইএসএ অনুযায়ী হবে, কারণ অডিটটাই তো পুরোটাই আইএসএ দিয়েই তো অডিট বইটা বানানো হয়েছে। তাহলে আমি যেটাই আনসার দিই ওখানে কিন্তু ওই আইএসএটা ইউজ করা যাবে যদি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনের কোয়েশ্চেন আসে। সিমিলারলি যদি ম্যাটেরিয়ালিটির কোয়েশ্চেন আসে তখন আমি ম্যাটেরিয়ালিটির আইএসএটা নিয়ে ইউজ করলাম। তো এগুলো কিছু টেকনিক যেটা আমি বললাম। এরপর হচ্ছে যে আপনাদেরকে এবার কিছু নিউ ইস্যু নিয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। এক নম্বর হচ্ছে অডিট রিপোর্ট, এটা খুবই নিউ নয়, এটা 2 সেশন আগে চলে আসছে। অডিট রিপোর্টের ফরম্যাট চেঞ্জ হয়েছে, কি অডিট ম্যাটার নিয়ে অনেক কথাবার্তা আছে, তো এগুলো আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে নিউ অডিট রিপোর্ট নিউ ফরম্যাটে কীভাবে লিখে, কি অডিট ম্যাটার কি, ওগুলো কীভাবে লিখে, এটা আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এবং এবার যেটা নিউ ইস্যু হচ্ছে সেটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাসের ইস্যুটা। এটার কারণে কিন্তু অনেক কোম্পানিতে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়বে। তো ওই ইম্প্যাক্টগুলো অডিটে কী ধরনের ইম্প্যাক্ট পড়তেছে এইভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। যেমন দেখেন IS2 মানে ইনভেন্টরির কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। যাদের ইনভেন্টরিগুলোর অনেকে কিন্তু এখন দেখা গেছে কস্টের থেকে এনআরভি কমে যাবে। তো কস্টটা এনআরভির মধ্যে উইচ এভার ইজ লোয়ার, এটা আমার ইনভেন্টরি ভ্যালুয়েশন হবে, তখন দেখা যাবে এনআরভিতে ভ্যালুয়েশন করতে হবে। তাহলে এই ধরনের সিচুয়েশন আসলে কী হবে? তারপর হচ্ছে অনেক কোম্পানি গোয়িং কনসার্ন থ্রেটে পড়তেছে, তাহলে ওভাবে কোয়েশ্চেন আসতে পারে যে এই কোম্পানিটার এখন গোয়িং কনসার্ন থ্রেটে আছে, এখন তুমি কীভাবে অডিট ওপিনিয়নটা দিবা। তারপর হচ্ছে IS16 বা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ভ্যালুয়েশন, এগুলো নিয়ে অডিটের ইম্প্যাক্ট নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তো অডিট রিপোর্ট নতুন ফরম্যাটের জন্য এবং কোভিড-19 ইস্যুগুলোর জন্য অনেক ধরনের পাবলিকেশন কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, ওগুলো আপনারা কয়েকটা নিয়ে পড়ে নেবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা কী হবে ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো গেল, এবং এগুলোই হচ্ছে প্রিপারেশান। মোটামুটি এভাবে প্রিপারেশান আপনি নেবেন, ইনশাল্লাহ আপনার অডিটে পাস চলে আসবে। এবার ওদের জন্য বলি যাদের বইটা সামারি করার মতো সময় নেই, সময় অনেক কম, তারা অডিট হয়তো 1 মাস পরে, এখন তো হয়তো পরীক্ষা কখনো আমরা জানি না, কিন্তু এই ভিডিও আপনি যখন দেখছেন তখন হয়তো দেখা যাবে আপনার 1 মাস পরে পরীক্ষা, আপনার সামারি করার সময় নেই। তো আপনি কী করবেন? যেটা আপনি করবেন, আপনি প্রথমে পুরো বইটা ফার্স্ট টু লাস্ট একবার বুঝে রিডিং পড়ে ফেলবেন। সামারি করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, রিডিং পড়ে ফেলবেন। একবার রিডিং পড়ার পরে আপনি ইয়ার কোয়েশ্চেনে গিয়ে ইয়ার কোয়েশ্চেনগুলো আপনি মুখস্থ করবেন, বুঝে মুখস্থ করবেন। ইয়ার কোয়েশ্চেনগুলো যখন পড়বেন, আপনি যেহেতু বইটা একবার পড়ে আসছেন, আপনি তো বুঝবেন যে আপনার এই ইয়ার কোয়েশ্চেনে যে কোয়েশ্চেনটা আপনি এখন পড়তেছেন এটা বইতে কোন জায়গায় আছে। তো ইয়ার কোয়েশ্চেন পড়ার সময় আপনি বইতে ওই পেজগুলো বা ওই পয়েন্টগুলো কী করবেন, মার্ক করে ফেলবেন। ইয়ার কোয়েশ্চেন যখন শেষ হবে, আপনি যখন বইটা খুলবেন প্রায় অর্ধেকের বেশি আপনার মার্ক করা হয়ে যাবে, কারণ ইয়ার কোয়েশ্চেন ওগুলো চলে আসছে। তাহলে আপনার দেখেন বইটা কিন্তু অর্ধেকের বেশি আপনার মুখস্থ হয়ে গেছে ইয়ার কোয়েশ্চেন পড়ার কারণে। বাকি যে টপিকগুলো বাকি আছে ওগুলো থেকে আপনি বেছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো পড়বেন। একটু প্রিপারেশন আপনি পরীক্ষা হলে যাবেন, যেহেতু আপনার সময় কম, আপনি ফুল প্রিপারেশন আপনি নিতে পারবেন না, কিন্তু দেখা যাবে প্রশ্ন মোটামুটি অ্যাভারেজ হলে কিন্তু আপনার এখানে পাস চলে আসার সম্ভাবনা থাকবে। এখন আমি কথা বলবো যে সামারিটা কীভাবে করতে হবে। আমি একটা পয়েন্ট রিডিং পরে ওইটা সামারি করে আপনাদেরকে দেখাবো। আপনাদের ম্যানুয়ালে, এটা হচ্ছে নিউ ম্যানুয়ালে পেজ নাম্বার 3-তে আছে, চ্যাপ্টার 1, পয়েন্ট নাম্বার 1.1, দ্য কি এলিমেন্টস অফ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কি এলিমেন্টস কী কী,
এটার মধ্যে একটা পয়েন্ট আছে কি, প্রথমে আমরা 3টা গ্রুপ নিয়ে পড়লাম প্রথম পয়েন্টে, এরপর সাবজেক্ট ম্যাটার নিয়ে পড়লাম, এরপর চলে আসছে কি সুটেবল ক্রাইটেরিয়া। তাই আমি প্রথমে রিডিং পড়ি যে বইতে সুটেবল ক্রাইটেরিয়া নিয়ে কী বলছে, এরপর আমি দেখাবো সামারি কেমনে করে। বইতে বলছে the person providing the assurance must have something by which to judge whether the information is reliable and can be trusted. মানে যিনি অ্যাসুরেন্স দিচ্ছে, মানে আপনি যখন অডিট করতে যাচ্ছেন অ্যাসুরেন্স কে দিবে? আপনার স্যার বা আমাদের সিএফআর প্রিন্সিপাল, উনি কিন্তু সাইন করে, মানে উনি ওই অডিট রিপোর্টটা সম্পর্কে ওনার অ্যাসুরেন্স দিচ্ছে। তাহলে ওনার এমন কিছু একটা ক্রাইটেরিয়া থাকতে হবে যেটা দিয়ে উনি কম্পেয়ার করে এরপর কী করবে, অ্যাসুরেন্সটা দিবে। প্রথম লাইনে এটা বুঝেছে। So, for example, in an assurance engagement relating to financial statements, the criteria might be accounting standards. যেমন আমরা যেমন অডিট করতে যাই, আমরা কি নিয়ে অডিট করি? অ্যাকাউন্টস নিয়ে অডিট করি। তো অ্যাকাউন্টস যখন আমরা চেক করব, আমাদের সুটেবল ক্রাইটেরিয়া কী হইতে পারে? অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ডার্ডস। কোনগুলো? আইএস, আইএফআরএস। কারণ অ্যাকাউন্টসের সব ডাটাতে অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ডার্ডস থেকে আসছে, ওইটা অনুযায়ী হইতে হবে। তাইলে ফর এক্সাম্পল যদি আমি অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যাকাউন্টস নিয়ে কাজ করি, আমার সুটেবল ক্রাইটেরিয়া কী হবে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আইএস এবং আইএফআরএস। সিমিলারলি যদি দেখেন, সাপোজ আমি পিএফ অডিট করতে গেছি প্রভিডেন্ট ফান্ডের, তখন দেখা যাবে আমার সুটেবল ক্রাইটেরিয়ার মধ্যে লেবেল লোটাও চলে আসতে পারে। বা আমি কর্পোরেট গভর্নেন্সের অডিট করতে গেছি, যে ওই কোম্পানিতে যে কোম্পানি অ্যাক্টের যে নিয়মগুলো আছে ওগুলো কি মানা হচ্ছে কি না, তখন আমার সুটেবল ক্রাইটেরিয়া কী হবে? কোম্পানি অ্যাক্ট হয়ে যাবে। তাহলে এভাবে এক এক ক্ষেত্রে এক এক অডিটের ক্ষেত্রে সুটেবল ক্রাইটেরিয়া এক একটা হবে। এরপর লিখছে দ্য প্র্যাকটিশনার will be able to test whether the financial statements have been put together in accordance with the accounting standards, and if they have, then the practitioner can conclude that there is a degree of assurance that they are reliable. So এরপর এই কথাটা লিখছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার সময় প্র্যাকটিশনার মানে আমাদের স্যার, উনি ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সঙ্গে আমার অ্যাকাউন্টসটা কম্পেয়ার করবে। যদি দেখে যে ওই ক্রাইটেরিয়া মিট করতেছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ডাটাগুলো আছে, তাইলে সে বুঝবে যে এই অ্যাকাউন্টসটা রিলায়েবল এবং সে একটা পজিটিভ ওপিনিয়ন দিতে পারে। এরপরে লিখছে ইন দ্য কনটেক্সট অফ কোম্পানি বিহেভিয়ার সুটেবল ক্রাইটেরিয়া টু জাজ whether something is reliable and can be trusted might be Bangladesh Corporate Governance Code, or if the company has one, the published code of practice. Similarly, কোম্পানির ক্ষেত্রে যদি আপনি কোম্পানির কর্পোরেট গভর্নেন্স ঠিক আছে কিনা ওইটার জন্য অডিট করেন, অ্যাকাউন্টসের জন্য না, তখন আপনার সুটেবল ক্রাইটেরিয়া কী হবে? কর্পোরেট গভর্নেন্সের যে কোডটা আছে ওইটা হবে, কোম্পানি অ্যাক্ট হবে। এই হচ্ছে আমাদের এই প্যারাটা বলছে। তাহলে এই প্যারাটা আমি সামারি কেমনে করতে পারি? দেখেন, আমি 3টা পয়েন্ট বা 4টা পয়েন্টে এটা সামারি করতে পারি। প্রথমে সুটেবল ক্রাইটেরিয়া শুরু হবে, ওখানে প্রথম পয়েন্টটা হবে এ ক্রাইটেরিয়া এগেনস্ট উইচ দ্য সাবজেক্ট ম্যাটার ইজ কম্পেয়ার্ড উইথ। সুটেবল ক্রাইটেরিয়া কি? যে ক্রাইটেরিয়া এগেনস্টে সাবজেক্ট ম্যাটারকে কম্পেয়ার করা হয়। সাবজেক্ট ম্যাটার কি? আমি যদি অ্যাকাউন্টস অডিট করতে যাই, আমার সাবজেক্ট ম্যাটার হচ্ছে অ্যাকাউন্টসটা, তাহলে অ্যাকাউন্টসটা আমি যে ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ডের এগেনস্টে কম্পেয়ার করবো, ওইটা হচ্ছে আমার সুইটেবল ক্রাইটেরিয়া। প্রথম পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, ফর এক্সাম্পল ডাটা ইন ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর কম্পেয়ার্ড উইথ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তো এক্সাম্পল কী হতে পারে? আমি যদি অ্যাকাউন্টস অডিট করতে যাই, তাহলে হচ্ছে আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হবে আমার জন্য সুইটেবল ক্রাইটেরিয়া, মানে আইএস বা এফআরএস। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইফ দে কমপ্লাই ইট ইনক্রিজেস দ্য রিলায়েবিলিটি অফ দোজ ডাটা, যেটা বইতে লিখছে যে যদি আমি কম্পেয়ার করে পাচ্ছি যে এটা কমপ্লাই করতেছে, তাইলে ওই ডাটাগুলো রিলায়েবল, আমি পজিটিভ ওপিনিয়ন দিতে পারবো। এবং লাস্টে কিছু এক্সাম্পল, যে অ্যাকাউন্টসের ক্ষেত্রে যেরকম আইএস আইএফআরএস হইতে পারে, তেমনি আমার বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্স কোডও একটা সুটেবল ক্রাইটেরিয়া হইতে পারে যদি আমি কর্পোরেট গভর্নেন্সের অডিট করি, বা কোম্পানি একটা আমার সুটেবল ক্রাইটেরিয়া হইতে পারে যদি আমি কর্পোরেট গভর্নেন্সের অডিট করি। এই পুরো প্যারাটাকে আমি 4টা পয়েন্টে নিয়ে আসলাম। এবং পরীক্ষা হলে কিন্তু এভাবে যদি আমি সামারি করে পড়ি, আমার কিন্তু এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, মাথায় সেট আপ হয়ে যাবে, এবং পরীক্ষা হলে আমি ওভাবে লিখতে পারবো। তো মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা অ্যাসুরেন্সটা প্রিপারেশন নেবেন। এভাবে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ পাস চলে আসবে। থ্যাংক ইউ।